হ্যালো হ্যালো, জি শুনতে স্যার, শোনা যাচ্ছে। জি স্যার। আজকে কতজন অ্যাটেন্ড করছো? হুম, ৪৫ জনের মধ্যে ৩৪ জন, এখন ৩৬ জন, তার মানে ৩৫ জন দেখাচ্ছে। ও আচ্ছা, না ৩৬ দেখাচ্ছিল, তো এই জন্য আমি বলতেছি কি আমাকে বাদ দেওয়া হয়েছে আমার। আচ্ছা, অসুবিধে নেই। মাহবুব আক্তার, রেসপন্স করো। মাহবুবা নেই? মাসুম পরে কাউরে আর দিব না, অ্যাটেন্ডেন্স দিব না। হুম, এমনিতে দেরি আজকে। সেলিনা বেগম, প্রেজেন্ট প্লিজ। রিফাত আছো, সাবরিন মাহমুদ, মুহাম্মদ সাবরিন, প্রেজেন্ট প্লিজ। সাইবা 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 আর কি, হ্যাঁ। জি প্রেজেন্ট। শাহানা চৌধুরী, প্রেজেন্ট স্যার। নিনিতা আক্তার, নিনিতা, প্রেজেন্ট স্যার। আবু সুফিয়ান, প্রেজেন্ট স্যার। আবু সুফিয়ান, প্রেজেন্ট আবু স্যার। সুফিয়ান আছে? স্যার আছে স্যার। গত ক্লাসে ছিল না? না স্যার। গত ক্লাসে আতিকা অন্তরা, ইয়েস স্যার। জান্নাত, নুসরাত প্রেজেন্ট জাহান, স্যার। শাকিরুল ইসলাম, ইয়েস স্যার। নাদিয়া, নদিয়া 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 নাদিয়া কে আসে নাই একজনও? নাদিয়াও না নদিয়াও না, না? নিশাত তামান্না, প্রেজেন্ট স্যার। খায়রুল ইসলাম, খায়রুল, রিজওয়ানা তাসনিম, রুনা, রুনা নেই, ইনাত তাসনিম, ইয়েস স্যার। জাহিদুল ইসলাম, গত Present, sir. ক্লাসে ছিলে না? না স্যার। মিফতাহুল জান্নাত, অমৃতা চৌধুরী, রুকসানা আফরিন, প্রেজেন্ট স্যার। তামান্না Yes, sir. আফরোজ, ইয়েস স্যার। সাফায়েত হোসেন, সাফায়েত, সাফায়েত, মশিউর রহমান, স্যার। ফারানা, লাবিব সিফাত, নাজবুল Yes, sir. হক, আবু বকর সিদ্দিক,
Present, sir. তানজিম Present, sir. তামান্না, সঞ্জিদা রশিদ, সঞ্জিদা, মিতু আক্তার। Yes, sir. এই সঞ্জিদা মেয়েটা থাকে কোথায়, ওর বাড়ি কোথায়? তাকি, তাকি নাই, তাকি তাহমিদ, আসলিমা আক্তার, ইথা, ইথা, ইথা নেই, সাইমা তাসনিম, Yes, sir. Yes, sir. আক্তার হোসেন, Yes, sir. লুৎফর Present, sir. রহমান, ইয়াসিন মিয়া, ইয়াসিন মিয়া, হিমেল, Sir, present. শহীদ আফ্রিদি, রাব্বি জন, Present, sir. তামজিদ হুসেন, Present, sir. মাহমুদুল হাসান, মাহমুদুল হাসান, জান্নাতুল হাসান, জান্নাতুল হাসান, জান্নাতুল। Present, sir. আরে Present, sir. তুমি কি ছেলে না মেয়ে? ছেলে। আচ্ছা। আলফা, আলফা Sir. আহমেদ। Yes, sir. Yes, হ্যাঁ, sir. কে বলছিলে, কি বলো? 30 Sir, 38 আছে স্যার 8 স্যার 38 কে নাম বলো। ইয়াসিন মিয়া স্যার আচ্ছা, আর কেউ? মাহবুবা আক্তার। হ্যাঁ, মাহবুবা আক্তার। কথা বুঝতে পারি না, কথা বুঝতে পারি না। স্যার 34 আছে স্যার, ওর মাইকে একটু সমস্যা হইতেছে তো স্যার। 34 স্যার। 34 ইথা না? জি স্যার আছে স্যার, ওর মাইকে সমস্যা হইতেছে স্যার। আচ্ছা, ঠিক আছে। আমরা এর আগে কোন পর্যন্ত আলোচনা করছিলাম? এই জেনেভা ডিক্লারেশনের আগ পর্যন্ত। হ্যাঁ, জেনেভা ডিক্লারেশনটা কি, এবং হ্যাঁ এই যে 11টা পয়েন্ট আছে জেনেভা ডিক্লারেশনের, এগুলো তোমরা একেবারে মুখস্থ করে ফেলাবা। এটা আসে পরীক্ষায় বারবার। জেনেভা ডিক্লারেশন। সো জেনেভা ডিক্লারেশনটা আজ কি, যদি আসে কি যে জেনেভা ডিক্লারেশন কি, তাহলে দি ডিক্লারেশন অফ জেনেভা ওয়াজ অ্যাডপ্টেড বাই দ্য জেনারেল অ্যাসেম্বলি of the World Medical Association at Geneva in 1948. So first এই জেনেভা মানে সুইজারল্যান্ডে আর কি, হ্যাঁ সুইজারল্যান্ডের জেনেভাতে একটা মেডিকেল অ্যাসেম্বলি হয়, যে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড মেডিকেল অ্যাসোসিয়েশন এই ডিক্লারেশনটা দেয়, এবং এটা একটা ওথ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? স্যার আমি খায়রুল বলছিলাম স্যার। খায়রুল, কি নাস্তা করতেছিলা? স্যার নেটে প্রবলেম ছিল স্যার। আমি কত রোল তোমার? 16। হ্যাঁ 16। 16? জি স্যার। স্যার আমি 15 শুনতে পাইছি, 18 শুনতে পাইছি স্যার, আমারটা শুনতে পাই নাই। 17। সরি স্যার। তো ফার্স্ট যে অ্যাসেম্বলি হয় 1948-এ, তখন এখানে একটা ডিক্লেয়ার হয়, এটাকে বলা হচ্ছে জেনেভা ডিক্লারেশন। পরে এটা অ্যামেন্ডেড হয় ইন 1968, 1983, 1994।
and editorially revised in 2005 and 2006. এই জিনেভার ডিক্লারেশনটা ফার্স্ট যে অ্যাসেম্বলি হয় 1948 এ মেডিকেল অল মেডিকেল অ্যাসোসিয়েশনে, সেখানে এটা ডিক্লেয়ার করে, এটা একটা ওথ। এবং পরবর্তীতে 1968, 1983, 1994 and revised it in 2005 and 2006. It is a declaration. It is a declaration of physician dedication to the humanitarian goals of medicine. হ্যাঁ, হ্যালো, কেউ কথা বলতেছো? কথা বলো না, ডিস্টার্ব হচ্ছে। The Declaration of Geneva was intended as revision of the Hippocratic Oath to formulation of that oath's moral truths that could be comprehended and acknowledged in modern way. তাহলে যদি আসে যে হোয়াট ইজ জেনেভা ডিক্লারেশন, হ্যাঁ, তাহলে সেকেন্ড প্যারাটা থেকে শুরু করবা। বুঝতে পারছো তোমরা? মানে যদি আসে হোয়াট ইজ জেনেভা ডিক্লারেশন, তাহলে সেকেন্ড প্যারাটা প্রথমে লিখবা, আর এই পরে ফার্স্টে যেটা আছে সেটা পরে লিখবা। তাহলে এটা হচ্ছে ইট ইজ ডিক্লারেশন অফ ফিজিশিয়ান ডেডিকেশন টু দ্য হিউম্যানিটেরিয়ান গোলস অফ মেডিসিন। এটা ফার্স্টে যে ফিজিশিয়ানদের ছিল, পরে অল হেলথ প্রফেশনালদের জন্য এটা বলা হয়েছে। দি ডিক্লারেশন ইন্টেন্ডেড অ্যাজ এ রিভিশন অ্যাট হিপোক্রেটিক ওথ ফরমেশন অর দ্যাট ওথ ইন মোরাল ট্রুথ, মানে নৈতিকতার যে সত্যবাদিতা বা যেটাই বলো না কেন, নৈতিক সত্য সেটাই, দ্যাট কুড বি কম্প্রিহেন্ডেড অ্যান্ড অ্যাকনোলেজ ইন মডার্ন ওয়ে, আধুনিক ওয়েতে এটাই করছে। এবং সেগুলো কি জেনেভা ডিক্লারেশন ফলোড এই যে হেলথ প্রফেশনাল, এই যে এগুলো জন্য এখানে 11টা পয়েন্ট আছে। তাহলে এইটা পুরা মুখস্থ করবা তোমরা। ফার্স্ট পয়েন্টটা দেখো, আই সোমলি প্লেজ মাই সেলফ টু কনসেক্রেট মাই লাইফ টু দ্য সার্ভিস অফ হিউম্যানিটি। তাহলে ফার্স্ট পয়েন্টটা হলো আমি মানে সিরিয়াসলি বলো বা আন্তরিকতার সহিত বলো, প্লেজ মাই সেলফ, আমি আমার নিজেকে আত্মনিয়োগ করতেছি, টু কনসেক্রেট ডেডিকেট, আমার জীবন, টু দ্য সার্ভিস অফ হিউম্যানিটি, মানে মানুষের সার্ভিসের জন্য বা উদ্দেশ্যে আমি সিরিয়াসলি আমার লাইফকে আত্মনিয়োগ বা ডেডিকেটেড করতেছি। I will give to my teachers the respect and gratitude which is their due. ভিডিওটা অফ করে দিই। 2 নম্বর পয়েন্ট দ্বারা তোমরা কি বুঝছো বলো? রিফাত, রেসপন্স করো এবার তোমরা। হ্যাঁ, প্রাপ্য, এটা হচ্ছে বুঝলাম, কিন্তু এখন কিভাবে দিবা? তোমার শিক্ষক তো সারা মানে কি বলে সবসময় সারা জীবন তোমার পাশে থাকবে না, অথবা তুমিও তোমার টিচারের পাশে থাকবে না। হয়তোবা তোমার প্রফেশনাল লাইফে তুমি এক জায়গায় হয়তো চাকরি করবা, অথবা অন্য জায়গায় চলে যাবে, হয়তো এখন আছে এখানে, হয়তো সাভার থেকে চিটাগাং গেলা, রাজশাহী গেলা বা অন্য কোথাও চলে গেলা। তাহলে তার জন্য তুমি দূরে চলে গেলে কি তোমার রেসপেক্টটা কমে যাবে, বা মানে কিভাবে তুমি রেসপেক্ট শো করবা? হুম 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 রেস্ট গুড। বুঝতে পারছো? এটাই আমি যা শিখলাম, আমার টিচার যা শিখাইছে, হ্যাঁ, বা আমার টিচার মানে শুধু এটা একজন না, আরো অনেকে টিচারের যারা শিখাইছে, সেটাকে আমি যে মোরাল যে আমার মানে দায়িত্ব আছে, সেটাকে যখন আমি পালন করব, সেটাই আমার রেসপেক্ট হবে, হ্যাঁ, দেখানো টিচারের প্রতি, তাই না? অথবা হয়তো অনেক সময় দেখা হতেই পারে, কনফারেন্সে হতে পারে, সেমিনারে হতে পারে, তাই না? টিচারদের সাথে হচ্ছে কথা বলা, ভালো মন্দ জিজ্ঞাসা করা, তাই না? এগুলো হলো রেসপেক্ট দেখানো। নাম্বার 3, I will practice my profession with conscience and dignity. এটা কি বুঝলা?
হুম 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 মানে এটা হলো মোরাল দায়িত্ব। মানে মোরালিটির সহিত এবং সব মর্যাদার সহিত আমি প্র্যাকটিস করব। আই উইল প্র্যাকটিস মাই প্রফেশন উইথ কনসাইন্স অ্যান্ড ডিগনিটি, তাই না? মানে মোরালিটির সহিত, মানে নৈতিকতার সহিত এবং সম্মানের সহিত বা মর্যাদার সহিত আমি প্র্যাকটিস করিব। দি হেলথ অফ মাই পেশেন্ট উইল বি মাই ফার্স্ট কনসিডারেশন। এখন প্রথম আমার যে শর্ত সেটাই থাকবে, বা যেটাই কনসিডার কোনো বিবেচনা হবে যে আমার রুগীর হেলথ, তার স্বাস্থ্য। এখন একটা রুগী আসছে, রুগীটাকে বলে তুমি বলে গেলে হ্যাঁ বসেন, আমি আমার ফ্রেন্ড আসছে একটু চা খেয়ে আসি, এটা কি করা উচিত হবে? তাহলে বন্ধুকেই বলতে হবে কি বন্ধু তুমি একটু বসো, হ্যাঁ আমি রুগীটা দেখা শেষ করি, তারপরে হচ্ছে যে হ্যাঁ চা খাই। বা হয়তো আমি কাউকে চা দিতে বললাম, এই ফাঁকে আমি রুগীটা দেখলাম। কিন্তু রুগী ফার্স্ট কনসিডারেশন, রুগীকে আগে প্রায়োরিটি দিতে হবে, তারপরে অন্য কিছু। অনেক সময় দেখো কি যে আমরা হয়তো বা অসুস্থ হয়ে যাই, অথবা অসুস্থ হতেই পারি। তুমি হয়তো বা এক জায়গায় চাকরি করছো বা আমি এক জায়গায় চাকরি করতেছি, এখন অসুস্থ হলাম, তারপরে ডাক্তার দেখালাম বা দেখাইলাম না, ফোন করে বললাম আমি আসতে পারবো না। এটা কিন্তু মানে ঠিক না, বুঝতে পারছো? যে আমি অসুস্থ, আসতে পারবো না। আরে বাবা তুমি যদি আসতে পারো আসো, ডাক্তার দেখাও, প্রয়োজনে হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছে বা ইউনিট আছে তাদের সাথে কথা বলো, কিন্তু ম্যাডাম বা স্যার আমি তো আজকে পারতেছি না। কারণ ওই রুগী তোমার সাথে যে না, তোমার নামে যে রুগীগুলো দেওয়া আছে ওই রুগীগুলো কে দেখবে? সবার নামে তো রুগী দেওয়া থাকে, তাই না? তো এনিহাউ ম্যানেজ করতে হবে। তখন যদি তোমার সুপারভাইজার, সিনিয়র বা যিনি দায়িত্বে আছেন তাকে জানাও, এনিহাউ তখন তারা ম্যানেজ করবে। আর তুমিও গা ছাড়ার মতো ভাব, কোনো দায়িত্ব নেই, আমি আর আসতে পারবো না। কিন্তু এই যে ফার্স্ট কনসিডারেশন হচ্ছে আমার রুগীর হেলথ, এটা তো তাহলে বাস্তবায়ন হলো না বা এটা মানা হলো না, তাই না? এই জন্য যতই প্রবলেম থাক সেটা তোমাদেরকে ম্যানেজ করতে হবে। যদি দূরে হয় বাসা তাহলে ঠিক আছে, দূরে হলে ফোন করলা এবং কিভাবে ম্যানেজ করা যায় সেটাও ফোনে একটু আলোচনা করলা, হ্যাঁ সুপারভাইজারের সাথে, তাই না? এবং পরবর্তীতে আসা মাত্রই তোমার যে শারীরিক যে ছুটি যে কারণে নিয়েছো, মানে শারীরিক অসুস্থতার কারণে, সেটা অবশ্যই ডাক্তার দ্বারা অ্যাপ্রুভ করে ছুটিটা নিতে হয়। এটা মানে আমি এই জন্য বলতেছি কি যে আমাদের যারা আছে, মানে আমাদের ধরো ইন্টারনেটই বলো বা যারা নতুন চাকরিতে বা এই হয়েছে, তারা মানে যত ফাঁকি দেওয়া যায়, মানে এই টাইপের হয়েছে, মানে সামান্য একটু অসুস্থতা হয়েছে কি না, মানে ছুটি নেবে, জানে না আমি আসতে পারবো না, মানে এইরূপ এরূপ অ্যাটিচিউড টোটালি আনএক্সেপ্টেড। নেক্সট, আচ্ছা এটা কি তোমরা, আমি কি বড় করে দেবো, দেখতে পাচ্ছ? বড় করবো? হুম, আচ্ছা। তাহলে 5 নম্বরটা কি দেখো? এই যে 5 নম্বরটা বলো, রিফাত বলো। কি বুঝলা? হুম 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 হুম, অবশ্যই। কারণ রুগী যখন তুমি অ্যাসেসমেন্ট করবা, তাই না, সেটা যে যেটা যে অ্যাসেসমেন্ট সাবজেক্টিভ বা অবজেক্টিভ যেটাই হোক, তো তুমি অনেক ডিসক্লোজ তাদের জিনিস আছে যেগুলো তুমি জানবা, তোমার কাছে স্বীকার করবে, বলবে। তো সেই জিনিসগুলো অবশ্যই সিক্রেট রাখতে হবে, কাউকে বলা যাবে না। হ্যাঁ, একটা তো রুগী আসলে তুমি তোমার বন্ধুর সাথে হয়তো একটু দুষ্টুম ফাজলাম, রুগীর তো এই সমস্যা, এই ধরনের কোনো কথা বলা যাবে না। ইভেন সিনিয়রকেও বলা যাবে না। তুমি তখনই বলতে পারো রুগীর কনসেন্ট নিয়ে, রুগীকে বললো কি যে ভাই আমি তো আমার একটু সিনিয়র স্যারের সাথে আপনার প্রবলেমটা নিয়ে আলোচনা করব, বা আমি একটু বুঝতেছি না, বা আপনার বেটার ট্রিটমেন্টের জন্য আমি একটু আলোচনা করব। তো এটা তো তার ভালোর জন্য, তাকে হয়তো কনসেন্ট নিয়েছো কি যে না তার ভালোর জন্যই আলোচনা করতেছো, তখন তুমি তোমার সিনিয়র বা টিচার বা স্যারের সাথে আলোচনা করতে পারো যে স্যার এই ব্যাপার রুগীটা এই হচ্ছে,
আমার কাছে কনফিউজ হচ্ছে, বা আর কি করতে পারি আমি আমি এই করছি, হ্যাঁ, আর কি করা যেতে পারে। তো রোগীর ভালোর জন্য তুমি সেটা আলোচনা করবা, তবে তোমার হয়তো সিনিয়র টিচারের কাছে, অথবা যদি কোনো একটা বোর্ড বসে সেখানে, সেই ক্ষেত্রে রোগীর কনসেন্ট নিতে হবে। তাছাড়া কোনো ডিসক্লোজ করা যাবে না যেটা সে তোমার কাছে বলছে। I will maintain by all means in my power and the honor and noble tradition of medical profession. So, medical profession এর যেটা ট্রেডিশনাল যে মেডিকেল পাওয়ার বা অনার আছে, সেটা থেকে আমি কখনোই মানে কি করবা না, মানে অবশ্যই মানে অল মিনস এটা মেনটেন করবা, বুঝতে পারছো না? ফর এক্সাম্পল, এখন রুগী তুমি কোথায় দেখবা, বা আমরা কোথায় রুগী দেখি, এটা কি বুঝতে পারছো রিফাত? হসপিটালের কোথায় দেখো? চেম্বারে, বা একটা হচ্ছে যে রুমে দেখো, সেখানে একটা স্ক্রিন সহ যে পর্দা থাকে বা থাকে। হ্যাঁ, রুগী তোমাকে বলছে স্যার আমাকে একটু রুগীটা মানে দেখে দেন না, রাস্তাঘাটে শুরু করে দেন, তুমি কি রাস্তাঘাটেই মানে কথা বলা শুরু করবা বা তাকে করবা? হুম হ্যাঁ, তাহলে তোমাকে কি বলতে হবে, ঠিক আছে আপনি আমার রুমে আসেন বা চেম্বারে আসেন, হ্যাঁ, আমি সেখানে আপনার সাথে কথা বলি বা দেখে দিই। রাস্তাঘাটে বা একটা অন্য রুমে, হ্যাঁ, ধরো ক্লাসরুমে বসাইয়া রুগী দেখা শুরু করে দিলা। হ্যাঁ, অবশ্য অনেক সময় ক্লাসরুমে আমাদেরকে রুগী দেখতে হয়, হেলথ ক্যাম্পে গেলে জায়গা থাকে না, হ্যাঁ, সেটা তো আলাদা। বাট ইউজুয়ালি আমার যে ওনার, আমাকে এক জায়গায় বসতে হবে, হ্যাঁ, আমার রুগীর অ্যাসেস করতে হবে, আমার একটা বেড থাকবে, তাকে আমি দেখবো, পরীক্ষা নিরীক্ষা করবো। এইরূপ ছাড়া মানে আমার যে মেডিকেল প্রফেশনাল ট্রেডিশনাল যে মানে ওনার, সেটা আমি অবশ্যই মেনটেন করব, তাই না? আবার দেখা গেল একসাথে 10-12 জন রুগী ঢুকে গেছে, বা রুগীর অ্যাটেন্ডেন্স চারিদিকে দাঁড়ায় আছে, তুমি রুগী দেখার স্কোপই পাচ্ছ না, তাই না? তো এদেরকে বলতে হবে যে আপনারা বাইরে যান, যে কোনো একজন হয়তো ভিজিটর বা অ্যাটেন্ডেন্স থাকলো, যদি ফিমেল হয় তাহলে একজন ফিমেলকে রাখলা। তো এই যে মেডিকেল যে অনার গুলা বা যে পাওয়ার গুলা, বা হ্যাঁ এই যে ট্রেডিশনাল যে হচ্ছে প্রফেশনাল আমাদের, এগুলো আমরা অবশ্যই মেইনটেইন করব। হ্যাঁ, দেন নাম্বার 7, মাই কলিগস উইল বি মাই ব্রাদার্স। তাহলে মাই কলিগস অনলি উইল বি মাই ব্রাদার্স, ব্রাদার্স বলতে হচ্ছে যে ভাই বুঝাইছে, বাট সিস্টার কি হতে পারে না? তো আমাদের তো ফিমেল কলিগও থাকে, তো সেক্ষেত্রে এটার হয়তো ব্রড সেন্সে বোঝাচ্ছে, যেমন ধরো কি বলা হয়, এই কিছু কিছু মানে পদবীর সেখানে মেল ফিমেল নাই, মানে অলওয়েজ, যেমন ধরো যে স্যার বলা হয়, তাই না? তো এই সেন্সে আর কি বলা হয়েছে যে মাই কলিগস উইল বি মাই ব্রাদার্স। আবার যদি বলে কি স্যার এখানে সিস্টার বললো না কেন, অবশ্যই সিস্টার হইতে পারতো, কিন্তু ব্রড সেন্সে মানে বোঝাচ্ছে কি যে ব্রাদার্স, হ্যাঁ, তাই না? এখন বলা হয় কি, বলো বলো, হ্যাঁ বলো। হ্যাঁ, সেটাই সেটাই, মানে ভাইয়ের মতো আর কি হবে, তারা হবে আমাদের ভাইয়ের মতো। না, আমি বলছি অনেকে বলতে পারে কি যে তার স্যার সিস্টার বোনের মতো বললো না কেন, ফিমেলও তো থাকতে পারে। তো আমি বলছি এটা ব্রড সেন্সে বলা হয়েছে, হ্যাঁ, কি যে ব্রাদার, হ্যাঁ, তাই না? ব্রাদারহুড মানে কি, তার মানে তারা খুব কাছের হবে, হ্যাঁ, কলিগরা, সেটা মেল ফিমেল যাই হোক। তো আমি যেটা বলতে চাই কি যে কিছু কিছু চেয়ার আছে যেগুলোতে স্যার ম্যাডাম এটা মানে ব্যবহার হয় না, অলওয়েজ স্যার ব্যবহার হয়, হ্যাঁ, ঠিক আছে? তো সেই সেন্স থেকে এখন ফিমেল ইন্সপেক্টর থাকে না, তো ওদেরকে কি বলা হয় কি ম্যাডাম না, ওই স্যারই বলা হয়, বুঝতে পারছো না? তো এর পদবিটা হচ্ছে ব্রাদার্স। তো আমি এই জন্য বলতেছি কি যারা ফিমেল আছে তারা আবার মন খারাপ করো না, হ্যাঁ। তো আমরা এই যে বলা হয় ধরো কি যে মুসলিমস আর ভাই ভাই, তাই না? মুসলমানরা ভাই ভাই, তো ভাই ভাই, তো এখানে বোন বোন বললো না কেন? মানে একটা ব্রডার সেন্সে বোঝাচ্ছে কি যে না, মুসলিম জাতি সেটা যাই হোক, সেটা ভাই ভাই। তো এইরূপ হচ্ছে যে অনেক সময় বলে। এখন আবার যারা হিন্দু আছো বা খ্রিস্টান আছো, তারা আবার মন খারাপ করো না কি যে স্যার, হ্যাঁ, হয়তো মুসলিমদের উদাহরণ দিয়ে
করলো, হ্যাঁ, not permit consideration of religion, nationality, race, তারপরে party politics or social standing to intervene between my duty and my patient. এটা বলো এখন তোমরা কি বুঝছো? খালি তো রিফাতই বলছে, আর কেউ নাই? ওরাও চুপ করে আছে কেন? কেউ বলো কি যে কি বুঝলা? এটা যেহেতু ডাইরেক্ট ক্লাস হচ্ছে না, ফেস টু ফেস, হ্যাঁ, এখন তোমাদের ওই মাঝে মাঝে দেখলে দেখা যাবে যে ইন্টারাপ্ট হচ্ছে ক্লাসে। তো ফেস টু ফেস নিলে হয়তো ভালো হতো, এক একজনকে এক একটা জিজ্ঞেস করতাম, কিন্তু আমি যেহেতু এখন দেখতেছি না, তোমরা বলো, রেসপন্স করো। ক্লাসে সময় লাগুক, অসুবিধা নাই, তোমরা রেসপন্স করো। মানে এই 11টা পয়েন্ট তোমাদেরকে বুঝতে হবে। কেউ বলবা না কোনো কথা? স্যার এখানে বুঝাইছে যে আমি আমার ডিউটিতে এবং পেশেন্ট যখন দেখব তখন কখনো জাতি, ধর্ম, বর্ণ এগুলার মধ্যে বিদ্বেষ ঘটাবো না বা কাউকে কোনো আলাদা চোখে দেখবো না। আমি ক্লাস নিই। তবে সবাই কি বুঝতে পারছো কি বলছো? জি স্যার। তাহলে যখনই আমি রুগী দেখব, তাহলে সেক্ষেত্রে আমি কখন ধর্ম, বর্ণ, ন্যাশনালিটি, পারফরম্যান্স, এই ধরনের, তাই না? আমার কাছে সবাই সমান। আমার কাছে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ যে আসুক, আমি যদি যদি কেউ একজন বড় লোক আসলো, আমি বললাম ওকে আগে দেখে দিই না, সে যে ধরো লাইনে দাঁড়াইছে, অথবা যেভাবে সে ছোট জাতের, হ্যাঁ, নিচু জাতের, অথবা এই কালো ফর্সা, হ্যাঁ, এই ধরনের কখনো ভেদাভেদ করা যাবে না। অথবা ওই ইয়ং পেশেন্টটাকে আমি দেখবো, বয়স্ক পেশেন্টটাকে দেখবো না, এই ধরনের কখনো আলাদা করা যাবে, ডিফারেন্সিয়েট করা যাবে না। তোমার কাছে সবাই সমান, আমাদের কাছে সবাই সমান, তাই না? যে আগে আছে তাকে আমি আগে দেখবো, ওইভাবে মেনটেন করবো, হ্যাঁ, সিরিয়াল মেনটেন করবো। ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে? ও কথা আসতে হয়ে গেছে? আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে? ভালোভাবে শুনতে পাচ্ছ? তো আমি যেটা বলতেছিলাম কি যে ধর্ম, যেটা ফার্স্ট রিলিজিয়ন আছে না, কি যে মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, আমরা এই ধরনের কখনো ভেদাভেদ করব না। ন্যাশনালিটি নিয়ে করব না, রেস মানে ছোট জাতের, নিচু জাতের এই ধরনের করবো না, বা পলিটিক্যাল ম্যান আসছে, ধনী আসছে, গরিব আসছে, এই ধরনের করবো না। আমার কাছে রিক্সা পুলার যা, আমার কাছে ওই ধনী ব্যক্তিও তাই, একই। এবং যদি তারা সিরিয়াল যেভাবে নিয়েছে সেইভাবে আমি রুগী দেখব, এবং এদের মধ্যেও কখনো যাতে ভেদাভেদ না হয়। বা একজন আমি ইয়ং পেশেন্টকে দেখলাম, আর একজন বয়স্ক পেশেন্টকে দেখবো না, এই ধরনের যাতে না হয়। আমি শুধু এমএস পেশেন্ট দেখবো, আমি নিউরো পেশেন্ট দেখবো না, আমি পিডিয়াট্রিক বাচ্চা দেখবো না, হ্যাঁ, এই ধরনের যাতে না হয়, ভেদাভেদ না হয়, হ্যাঁ, মোট কথা কোনো কারণেই। ক্লিয়ার হয়েছে? I will maintain the utmost respect of human life from the time of conception. তো যখন থেকে আমি শুরু করব, তখন থেকে আমার যে হিউম্যান লাইফ, মানুষের যে জীবন, সেটার প্রতি আমি অবশ্যই রেসপেক্ট দেখাবো। যখন থেকে আমি শুরু করব, মানে ধরো আমি রুগী দেখা শুরু করছি, তখন থেকেই হিউম্যান একটা লাইফ, সেটা যে রেসপেক্ট করে, এটা করে না। আমরা অনেক সময় মানুষকে মানুষ মনে করি না, তাই না? এই ধরনের হয়, এই জন্য হিউম্যান লাইফ যে, সেটাকে আমরা রেসপেক্ট করব। Even under threat, I will not use my medical knowledge contrary to the laws of humanity. So মানুষের যে, তো সেটার তুমি ব্যবহার করবা না। ইভেন আন্ডার থ্রেট, কেউ অনেক সময় বলে না কি যে বলে কি ভাই আপনি আমাকে একটা সার্টিফিকেট দেন, এবং আমার এই প্রবলেম অনেক কিছু, এই আমাকে একটা লিখে দিবেন না, যেটা যতটুক তার প্রবলেম
ততটুকুই তুমি লিখবা। বা তোমার যে নলেজ, মেডিকেল নলেজ হয়েছে বা তোমার যে জ্ঞান, এটার দ্বারা যাতে যে যে হিউম্যানিটি ল মানে মানবিকতার যে আইন বলো সেটার বিরুদ্ধে যাতে না তুমি কাজ করো, তোমার নলেজ ব্যবহার করো। ক্লিয়ার হয়েছে এই পয়েন্ট? আই মেক দিস প্রমিজেস solely freely and upon my honor, এবং আমি প্রমিস করতেছি, হ্যাঁ, আন্তরিকতার সহিত এবং ফ্রিলি, আমি আমার যে অনার, যেটা সম্মান, সেটা আমি কি করব, তুলে ধরবো, বা আমি উপরে রাখবো, তুলে ধরে রাখবো। হ্যাঁ, এটাকে কখনো নিচু হতে দিব না। এই 11টা পয়েন্ট তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে না এখন? এই 11টা পয়েন্ট একে জি, স্যার। মুখস্থ করে ফেলাবা এবং বারবার লিখবা। যে কোনো সময় এটা পরীক্ষা আসতে পারে বা ধরতে পারে, ভাইভাও ধরতে পারে। হ্যাঁ, বলো, কে কি বলতেছিলা বলো। মেয়ে কণ্ঠ পাচ্ছিলাম, বলো। আবার রিভিউ করলে ভালো তো। কোনটা কোনটা? সবগুলোই না, যে কোনো একটা? কোনটার কথা স্যার বলছো? 3 আর 4 নাম্বার পয়েন্ট, স্যার এই দুটো পয়েন্ট একটু আবার বললে ভালো হতো। 3 এবং 4। 3 আর 3 and 4। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3 and 4। I will practice my profession with conscience and dignity. Conscience অর্থ হলো মোরাল, মোরালিটি পড়নি? মোরাল ফার্স্ট যে ওয়ার্ড, হ্যাঁ, তো সেটা বলছে যে আমি আমার যে প্রফেশনে যে প্র্যাকটিস করব, অবশ্যই সেটা মোরালিটির সহিত এবং সম্মানের সহিত বা মর্যাদার সহিত। এটাকে বুঝাইতে পারছি? বুঝছো এখন? নাম্বার 3। জি স্যার, বুঝছি স্যার। Then number 4, the health of my patient will be my first consideration. আমার রোগীর স্বাস্থ্য প্রথম আমার বিবেচ্য হবে। আমি ফর এক্সাম্পল বলছিলাম, একটা এক্সাম্পল কি, যে তোমার বন্ধু আসছে, এখন তুমি হয়তো রুগীকে বলছো ভাই একটু বসেন, আমার বন্ধুর সাথে কথা বলে আসছি। না, সেটা না করে বলতে হবে বন্ধু তুমি বসো, অথবা তোমার লোককে বলে যে চা খায় দাও, এই ফাঁকে তুমি আগে রুগী দেখবা। মানে ফার্স্ট প্রায়োরিটি হলো আগে রুগী, তারপরে বন্ধুর সাথে কথা বলা। এটা কি ক্লিয়ার হয়েছে? মানে জাস্ট আমি একটা সিম্পল এটা এক্সাম্পল দিয়েছি। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আর কোন পয়েন্ট সমস্যা আছে বা হয়তো একটু বুঝতে অসুবিধা হয়েছে? না স্যার, বুঝতে পারছি বাকিগুলো। নেক্সট আমরা প্রফেশন চলে যাবো। এখন প্রফেশন সম্পর্কে অনেকে অনেক ডেফিনেশন বলছে, অনেক কথা বলছে, তা আমরা এগুলো একটু আলোচনা করব এবং তোমাদের মধ্যে যেটা ভালো মনে হয় যদি পরীক্ষায় আসে তাহলে সেটা লিখবে। সো এই প্রফেশন কি? এই প্রফেশন ইজ এ গ্রুপ অফ পিপুল ইন লার্নেড অকুপেশন। সো আমরা যদি বলি কি যে অকুপেশন এবং প্রফেশন, এই দুইটার মধ্যে ডিফারেন্স কি সেটা বলো। একজন কেউ বুঝাইতে পারো? প্রফেশন এন্ড অকুপেশন। স্যার প্রফেশনালরা হচ্ছে লার্ন হয় কোন বিষয়, আর অকুপেশন দক্ষ হয়। আর অকুপেশন যে কোনো আমি তোমার কথা বুঝতে পারতেছি না। ধরেন স্যার শপকিপারের জব। হ্যাঁ 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 হ্যাঁ, স্যার নেটওয়ার্কের সমস্যা। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে বলো তাহলে হয়তো বা শোনা যাবে। আস্তে আস্তে বলো। হ্যাঁ, হ্যাঁ, আমি তোমার কথা বুঝতে পারছি। শিক্ষা থাকবে। হ্যাঁ হ্যাঁ, আমি তোমার কথা বুঝতে পারতেছি না। আমি বলি বুঝতে পারছি তুমি যতটুকু বলছো। হ্যাঁ, মানে তুমি বলতে চাচ্ছ যে প্রফেশনে একটা প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকবে, একটা লার্নিং হবে, হ্যাঁ, সেটা একটা এডুকেশন। এবং যেটা অকুপেশন সেটা হয়তো ওইভাবে লার্নেড মানে প্রাতিষ্ঠানিক শিক্ষা দরকার হয় না। ফর এক্সাম্পল তুমি দোকানদারি করতেছো, তাই তো? তো দোকানদারি করার জন্য হয়তো মিনিমাম একটা এডুকেশন হলেই হয় কি যে হ্যাঁ সে লিখতে পারলো, হিসাব করতে পারলো। বাট এর জন্য মানে তার একটা যে অনার্স করতে হবে, 4 বছর মাস্টার্স করতে হবে বা পোস্ট গ্রাজুয়েশন করতে হবে, এই ধরনের শিক্ষার দরকার নাই। এইটুকু বুঝাইতে চাচ্ছ, তাই তো? জি স্যার। গুড। তাহলে সেই ক্ষেত্রে দেখো কি যে যদি আমি ভকেশনাল একটা অকুপেশন হতে পারে, মানে যে কার্পেন্টার,
তাই না, বা লোহার কাজ করতেছে, এরা হয়তো মিনিমাম একটা এডুকেশন লাগে, তারপরে দেখতে দেখতে প্র্যাকটিস করতে করতে ওই লোহার কাজ করতে পারে, হুইল চেয়ার বানাইতে পারে, কাঠের কাজ করতে পারে। ইভেন রিক্সা পুলার, যারা রিক্সা পুলারের জন্য তো কোনো ট্রেনিং দরকার নাই, তাই না? ড্রাইভিং এর জন্য তো সেরকম হায়ার এডুকেশনের দরকার নাই, জাস্ট একটা মিনিমাম এডুকেশন হলেই হলো, এবং সে একটু লেখাপড়া করে জানতে কোনটা কোন যন্ত্রপাতি, এবং সেই ক্ষেত্রে প্র্যাকটিস করলেই বা যে হ্যাঁ ওই বারবার প্র্যাকটিস করলে সে ড্রাইভিং করতে পারে। তো এই কারণে হচ্ছে যে ড্রাইভার, কার্পেন্টার, রিক্সা পুলার বা দোকানদার, এগুলোকে বলা হয় নাকি যে প্রফেশন। প্রফেশনের জন্য একটা মিনিমাম এডুকেশন লাগে, একটা ইউনিভার্সিটি লেভেল এডুকেশন, দেন আরো কিছু ক্রাইটেরিয়া আছে। সেই ক্রাইটেরিয়া গুলো আমরা ধীরে ধীরে জানবো, যে তখন তাকে আমরা বলবো যে প্রফেশন বা প্রফেশনাল। সো দি নেক্সট, দি টার্ম প্রফেশন। এই টার্ম প্রফেশনটা কি বলতেছে? সেটা দেখো, প্রফেশন এন্ড প্রফেশনাল বডি that regulates or has oversight of the profession, sometimes much in popular uses. তো সেক্ষেত্রে প্রফেশনের একটা কি বলবো প্রফেশনাল বডি থাকবে এবং তারা রেগুলেট করবে, দেখাশোনা করবে। কার্পেন্টার, ড্রাইভার, দোকানদার, এদের কি কোনো দেখাশোনার দরকার হয় তাদেরকে, বা প্রফেশনাল তাদেরকে কোনো বডি থাকে না। Next, there are many professions and they are controlled to varying degrees by professional regulatory or governmental bodies. So বিভিন্ন প্রফেশন আছে যেগুলো তাদের হচ্ছে রেগুলেটরি বডি থাকে অথবা গভর্নমেন্টের বডি থাকে। ফর এক্সাম্পল যেমন বিএমডিসি থাকে মেডিকেলের জন্য, ডেন্টালের জন্য, নার্সিং এর জন্য নার্সিং কাউন্সিল, ফার্মেসির জন্য ফার্মেসি কাউন্সিল, এবং ফিজিওথেরাপির জন্য যদিও রিহ্যাবিলিটেশন কাউন্সিল আছে, বাট এখনো স্টিল এটা ফাংশনিং হয় নাই, বাট হয়েছে, হ্যাঁ সরকার এটা তৈরি করছে। টিপিক্যালি যে মেডিসিন বলে দিয়েছে, মেডিসিন, ডেন্টিস্ট্রি, আবার ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, এদেরও একটা মানে কাউন্সিল না থাকলেও এদের একটা ইথিক্স আছে। নার্সিং কাউন্সিল, মোস্ট অফ ডেফিনেশন দেখো, প্রফেশন আইডেন্টিফাই ওয়ার্কিং ফর দ্য পাবলিক গুড, এবং যাই করো না কেন সেটা পাবলিকের ভালোর জন্যই করা হচ্ছে, হ্যাঁ এটাই মনে রাখতে হবে। ঠিক আছে। আমি ক্লাস নিতেছি ওদের ব্যাচেলর, হবে না কেন? কয়টায় তোমাদের? কয়টায় বলো? 11টায় না? সরি, ওই যে একটা কল চলে আসছিল, ওই যে মাস্টার্সের ওদের ক্লাসের ব্যাপারে কথা বলছিল তো এই জন্য। হ্যাঁ এই যে আবার ডিস্টার্ব। আমি এখন ইচ্ছা করলে পারবো না, এখন যে ব্যাচেলর অফ সাথে আছে। ঠিক আছে। হ্যাঁ সরি। হ্যাঁ, তো যে কোনো প্রফেশনের একটা রেগুলেটরি বডি থাকে, এবং সেটা গভর্নমেন্ট হতে পারে, গভর্নমেন্ট না থাকলে তাদের একটা রেগুলেটরি ওন বডি থাকে। এই যেমন এই এক্সাম্পল গুলো দেওয়া হয়েছে, মোস্ট ডেফিনেশন প্রফেশন আইডেন্টি ওয়ার্কিং ফর দ্য পাবলিক গুড। যারা এই প্রফেশন থাকে অবশ্যই তারা পাবলিকের ভালোর জন্যই কাজ করে। এবং এই আমরা হচ্ছে পরে জানবো। তো অস্ট্রেলিয়ান কাউন্সিল দেখো কি বলতেছে, প্রফেশন কি? A profession is a disciplined group of individuals who adhere to ethical standards and uphold themselves to and are accepted by the public as possessing special knowledge and skill in a widely
recognized body of learning derived from research and the skill in the interest of others. তাহলে প্রফেশন বলতে দেখো কি অস্ট্রেলিয়ান কাউন্সিল অফ প্রফেশন যেটা ডিফাইন করছে কি একটা প্রফেশন বলছে একটা ডিসিপ্লিন গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল যারা ইথিক্যাল এবং স্ট্যান্ডার্ডস আপহোল্ড ধরে রাখে এবং অ্যাকসেপ্টেড বাই পাবলিক এবং জনগণ সেটাকে অ্যাকসেপ্ট করে, তাদের স্পেশাল নলেজ এবং স্কিল থাকে এবং ওয়াইডলি রিকগনাইজ বডি অফ লার্নিং এবং তারা সেই নলেজটা গেইন করে রিসার্চের মাধ্যমে, না রিসার্চ থেকে নেওয়া এবং এডুকেশনের মাধ্যমে, ট্রেনিং এর মাধ্যমে হাই লেভেল মানে সর্বোচ্চ পর্যায়ের অ্যান্ড হু আর প্রিপেয়ার্ড টু এক্সারসাইজ এবং তারা নিজেদেরকে তৈরি করে এই সব নলেজ এবং স্কিল অন্যের ভালোর জন্য, অন্যের ভালোর কাজ করার জন্য। এইটাকে বলা হচ্ছে প্রফেশন। এটা অস্ট্রেলিয়ান কাউন্সিল অফ প্রফেশন ডিফাইন করতেছে। কাজেই যদি প্রফেশন আসে তাহলে এই ডেফিনেশনটা তোমরা লিখতে পারো। আরো অনেক দেখো, ইট ইজ দ্য ইনহারেন্ট অফ দ্য ডেফিনেশন অফ প্রফেশন দ্যাট এ কোড অফ এথিক্স গভর্ন দ্য অ্যাক্টিভিটিজ অফ ইচ প্রফেশন। অনেক আবার বলতে চাই যে এটা কিছু কোড অফ ইথিক্স আছে যেটা এই অ্যাক্টিভিটির সঙ্গে গভর্ন করে প্রফেশনের। Such code require behavior and practice beyond the personal moral obligation of an individual এবং এই কোডগুলা হচ্ছে যে রিকোয়ার তাদের বিহেভিয়ার প্র্যাকটিসের জন্য এবং পার্সোনাল যে মোরাল অব্লিগেশন আছে অফ ইন্ডিভিজুয়াল সেটার জন্য। এখন এক একজনের বিহেভ এক এক রকম হতে পারে, হ্যাঁ, কেউ উগ্র মেজাজের হতে পারে, কেউ কুল মেজাজের হতে পারে, বাট যদি কোড অফ কন্ডাক্ট থাকে তাহলে সকলকে ওইটা মানতে হবে এবং ওইভাবে বিহেভ করতে হবে রোগীদের সাথে এবং কিছু মোরাল নৈতিকতা অব্লিগেশন আছে সেগুলো মেনে চলতে হবে প্রত্যেকের। They define and demand high standards of behavior in respect to service provided to the public and in dealing with professional colleagues. যখনই আমরা পাবলিকের সাথে অথবা আমার প্রফেশনাল কলিগদের সাথে কাজ করব তখন আমাদের হাই স্ট্যান্ডার্ড বিহেভিয়ার এবং রেসপেক্ট দেখাইতে হবে, সেটা রোগীকে হোক বা পাবলিককে হোক বা আমাদের কলিগকে হোক। Further, these codes are enforced by the profession and are acknowledged and accepted by the community. এবং সেই যে কোড অফ কন্ডাক্ট গুলো আমরা যে এনফোর্স করতেছি সেগুলো অ্যাকনলেজ করতে হবে এবং এটা অ্যাকসেপ্টেড হবে কমিউনিটি, সমাজ দ্বারা বা সমাজের মানুষ দ্বারা, যেটাই বলো। এখন তোমরা ক্লিনিক্যাল প্লেসমেন্ট করছো না এর আগে? রিফাত, ক্লিনিক্যাল প্লেসমেন্ট করছো? হ্যাঁ, ক্লিনিক্যাল প্লেসমেন্ট করার সময় তোমরা কিভাবে গেছো, মানে প্লেসমেন্টে কিভাবে গেছো? মানে আমি তোমাদের মানে বাহ্যিক মানে পোশাক আশাক এগুলোর কথা বলতেছি। স্মার্ট হওয়ার চেষ্টা করছো তাই না? বা প্রফেশনাল হওয়ার চেষ্টা করছো, নিট অ্যান্ড ক্লিন ছিল, টাইডি ছিলা, তারপরে হচ্ছে যে হোয়াইট কোট পরছো তাই না, স্টেথোস্কোপ থাকছে, তোমাদের কাছে ফাইল থাকছে, তার মানে কি করছো, এটা কেন করছো? হুম, মানে তুমি অন্য থেকে যে আলাদা এটা একটু ডিফার করতেছো, এক নম্বর, তাই না? হ্যাঁ, কি যে একজন লেম্যান বা একজন রোগী আছে তার থেকে তুমি আলাদা। হ্যাঁ, তুমি একটা প্রফেশনাল, প্রফেশনাল তাহলে তোমার প্রফেশনালিজম মেনটেন করতে হবে, আর প্রফেশনালিজম মেনটেন করতে গেলে তোমার এই জিনিসগুলো মেনটেন করতে হবে, নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে, টাইডি থাকতে হবে, তাই না? মানে তোমার যাতে দেখতে বুঝায় কি তুমি প্রফেশনাল সেরূপ হয়ে থাকতে হবে। এই কারণেই তোমাকে এই ড্রেস আপটা বা গেট আপটা করতে হয়েছে, তাই না? তো এইটা আবার সমাজে অ্যাকসেপ্টেড কিনা, মানে মানুষ দ্বারা অ্যাকসেপ্টেড কিনা, অফকোর্স তুমি দেখছো কিনা না, সবাই এটা তোমাকে অ্যাকসেপ্ট করতেছে। এই কারণে আমরা প্রফেশনালিজম মেনটেন করতে গেলে বা ওই অন্য সময় রোগী সেবা দিতে গেলে বা কলিগদের সাথে থাকলে অবশ্যই আমাদের যে
স্ট্যান্ডার্ড কোড অফ কন্ডাক্ট আছে বিহেভিয়ার প্র্যাকটিসের জন্য, সেগুলো আমাদেরকে ধরে রাখতে হবে বা ওইভাবে অ্যাটিটিউড শো করতে হবে বা বিহেভ করতে হবে। এখন ধরো ওয়ার্ডে গেছো, এন্ড ওয়ার্ডে তো আমাদের বা তোমার বন্ধু বান্ধব থাকতেই পারে, হ্যাঁ। এখন হয়তো বা বাইরে তুমি কাউকে তুই বা তুমি করে বলতেই পারো, তাই না, ফ্রেন্ড সার্কেল একই সাথে থাকো সবাই। কিন্তু যখন তুমি প্রফেশনাল লাইফে যাবা বা তুমি ক্লিনিক্যাল প্লেসমেন্টে যাবা, তখন এই ধরনের অ্যাটিটিউড বা এই ধরনের কথা বলা যাবে না। হ্যাঁ, কি যে ওই দোস্ত আলফা আইতো বা ওই দোস্ত আনিকা শুন এদিকে, হ্যাঁ, এই ধরনের কথা বলা যাবে না রুগীর সামনে। মানে তুই তোকারি বা তুমি তুমি হয়তো বলা যেতে পারে, কিন্তু এই ধরনের কথা বলা যাবে না, তাই না? তাহলে তোমার প্রফেশনালিজম মেনটেন হচ্ছে না। অবশ্যই হ্যাঁ আপনি বলে সম্বোধন করতে হবে। তুমি তোমার জবের বাইরে, ক্লাসের বাইরে বা প্র্যাকটিসের বাইরে তোমরা ঠিক আছে আড্ডা দাও, তুই তোকারি যা খুশি হয়েছে তাই করো, হ্যাঁ। বাট যখন রুগী দেখবে কোনো ক্রমেই এটা করা যাবে না। হুট করে অনেক দেখবা কি যে তুমি হয়তো বা রুগী দেখছো পর্দার আড়ালে, একজন হুট করে উকি মেরে দেয়, মারে না এরকম, মানে পর্দা সরে তাকাইতেছে। এই এই ধরনের করা যাবে না, এটা খুব বিশ্রী একটা হ্যাঁ জিনিস। একজন রুগী আছে, তার প্রাইভেসি আছে, তার সিক্রেসি আছে, তাই না? তোমার কাছে রুগী দেখাচ্ছে, তোমার কাছে অনেক কিছু হয়তো সে ডিসক্লোজ করছে, বলছে, কনফিডেন্ট বললা না যেটা, সেটা করছে, কিন্তু আরেকজনের কাছে তো সে ইজি নাও হইতে পারে। তো হুট করে একটা রুগী আছে, ফিমেল রুগী আছে বা অথবা একটা মেল রুগী আছে, একজন উকি মারলো, এটা ঠিক না। ঢোকার আগে অবশ্যই নক করা উচিত। যদি নকের ব্যবস্থা না থাকে, পর্দা থাকে, তাহলে বাইরে থেকেই বলা উচিত কি আমি কি একটু ভিতরে আসতে পারি, কারণ ওই রুগী তখন কি অবস্থা আছে, তার কাপড় চোপড় কি অবস্থা আছে কেউ জানে না। আর হুট করে দেখি ঢুকে গেলে এটা বিব্রত বোধ করে রুগী, এবং রুগী এটা আশা করে না বা হ্যাঁ, এই কারণে আমাদেরকে এগুলো মেনটেন করে চলতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো আরেকজন বলতেছে প্রফেশন সম্পর্কে। Profession are based on scientific and philosophical facts acquired through scholarly endeavor, মানে স্কলারলি যে সেটার দ্বারা হচ্ছে যে আমরা এটা অ্যাকোয়ার্ড করে। ইন্ডিভিজুয়ালি হু এন্টার এ প্রফেশন ডু সো ফর রিজনস দ্যাট ডিস্টিংগুইশ দেম ফ্রম আদার ওয়ার্ক অর ভোকেশন। যখন আমরা পেশায় ইন্ডিভিজুয়ালি ঢুকি, তখন আমরা এই রিজনগুলো দেখতে পাই এবং তাদের থেকে আমরা আলাদা হই, হ্যাঁ, এবং আমরা কি কাজ করতেছি সেটার দ্বারা। দে আন্ডারস্ট্যান্ড দ্যাট দেয়ার ওয়ার্ক রেন্ডার্স এ ইউনিক পাবলিক সার্ভিস। আমরা যখন যে সার্ভিসটা দিতেছি তখন তারা মনে করি না এটা আলাদা, এটা ইন্ডিভিজুয়ালি কেউ দিতে পারে না, ইচ্ছা করলেই এটা এই সার্ভিসটা কেউ প্রোভাইড করতে পারে না। Without scientific and philosophical basis or body of knowledge that requires an extended period of academic and hands-on preparation. তাহলে যখন আমরা যে সার্ভিসটা দেখতেছি তারা এইটা দেখে বুঝতেই পারে কি যে কেউ এই সার্ভিস দিতে পারে না উইদাউট সায়েন্টিফিক নলেজ অথবা ফিলোসফিক্যাল নলেজ, অথবা যে রিকোয়ার্ড তোমরা লেখাপড়া করতেছো একাডেমিক্যাল নলেজ এবং হ্যান্ডস অন যে প্র্যাকটিক্যাল করতেছো বা প্রিপারেশন নিতেছো, সেটা ছাড়া কখনোই এই সার্ভিস দেওয়া সম্ভব না। Professions are also based on specialized skill necessary for the professional to perform the public service. তাহলে অবকোর্স আমাদের তো এটা লাগবে, স্পেশালাইজ স্কিল লাগবে, তাই না? তো সেটা হচ্ছে যে এই ছাড়া আমরা পাবলিককে সার্ভিস দিতে পারি না স্পেশালাইজ স্কিল ছাড়া। মেজর এলিমেন্ট অফ প্রফেশন, যদি এখন প্রফেশন হতে যায় তাহলে কি কি আমাদের থাকতে হবে, সেই পয়েন্টগুলো হচ্ছে যে দেখো, ফিলোসফি থাকতে হবে একটা, বডি অফ নলেজ, লিডার, ফিলোসফার, গাইডলাইন্স ফর বিহেভিয়ার। তাহলে এই পয়েন্টগুলো অবশ্যই থাকতে হবে যখন আমাদের প্রফেশন বলবো। তাহলে ফিলোসফি, প্রফেশন হ্যাভ দেয়ার ওন ফিলোসফি হুইচ মাস্ট বি আর্টিকুলেটেড ইন বোথ রিটেন অর ওরাল ফর্ম। তাহলে আমাদের মেজর এলিমেন্টস যে ফিলোসফি থাকবে, তাই না? কি যেমন ধরো কি যে যদি কারিকুলাম পড়তে যাও তাহলে এই পেশার ফিলোসফি কি করবে না করবে সেটা কিন্তু লেখা থাকে। বডি অফ নলেজ, প্রফেশন মাস্ট হ্যাভ এ বডি অফ প্রফেশনাল লিটারেচার, রিসার্চ, স্টাডি এন্ড কমিটমেন্ট। আমাদের আছে না বডি অফ নলেজ? এই যে দেখো কি যেটা হ্যাঁ, প্রফেশন মাস্ট হ্যাভ এ বডি অফ প্রফেশনাল লিটারেচার। অবশ্যই আমরা লিটারেচার রিসার্চ, তোমরা এখন না মানে কয়েকদিন পরের থেকে রিসার্চ করতে যাবা, লিটারেচার দেখবা, স্টাডি এন্ড কমেন্ট। তারপরে লিডার্স অফ ফিলোসফার প্রফেশনাল হ্যাভ বোথ হিস্টোরিক্যাল এন্ড কারেন্টলি দোজ হু হ্যাভ রাইট about the research and the profession. Leaders can be writers, the drawers, role
মডেলস অ্যান্ড দোজ অ্যাক্টিভ ইন সার্ভিস। এবং এই আমাদের কি বলবো, মানে এই প্রেসার একজন ফিলোসোফার থাকবে, বা একজন না হতে পারে, অনেকজনই হতে পারে, লিডার্স থাকে যারা এই পেশাটাকে আগিয়ে নিয়ে যাবে, তাদের রিসার্চ করবে, লিখবে, কাজ করবে, এবং তারা রোল মডেল হিসেবে কাজ করবে হ্যাঁ পেশার জন্য। গাইডলাইন ফর বিহেভিয়ার, আমাদের যেমন ধরো একটা গাইডলাইন থাকে, মানে কোড অফ কন্ডাক্ট থাকবে। প্রফেশনস হ্যাভ কোড, গাইডলাইন, ক্রেডস, ওথ, কমিটমেন্ট, স্টেটমেন্ট, বিলিফ স্টেটমেন্ট সাচ অ্যাজ স্টেটমেন্ট অন এথিক্স এন্ড প্রফেশনালিজম। তাহলে অবশ্যই আমাদের একটা গাইডলাইন থাকে, বিহেভিয়ার গাইডলাইন, আমরা কেমন বিহেভ করব, কেমন অ্যাটিটিউড করব, কি পোশাক পরবো, কোন ধরনের পোশাক পরা যাবে কি যাবে না। আমাদের কিছু কমিটমেন্ট থাকবে, যেটা আর কি ওথ, কোড অফ কন্ডাক্ট, যেগুলো আমরা এগুলো বিলিভ করব, আমরা বিশ্বাস করব, ওগুলো মেনটেন করব, এবং ইথিক্স গুলো মেনটেন করবো, তাহলে প্রফেশনালিজম মেনটেন হবে। অ্যাডমিশন রিকোয়ারমেন্ট, তোমরা যখন এই সাবজেক্টে লেখাপড়া করতে আসো অবশ্যই একটা অ্যাডমিশন রিকোয়ারমেন্ট থাকে। সেখানে তোমরা ভর্তি পরীক্ষা দিয়ে লেখাপড়া করো, তারপরে আবার মানে 4 বছর লেখাপড়া করে প্রত্যেকটা ইয়ারে কম্পিটেন্সি পরীক্ষা দাও, মানে ইয়ারলি পরীক্ষা দাও। 4টা এইভাবে প্রব দেওয়ার পরে তোমরা পাস করলা, তারপরে লাইসেন্স পরীক্ষা, যদি এখনো শুরু হয় নাই, আবার লাইসেন্স পেতে পাওয়ার জন্য আমাদের লাইসেন্স পরীক্ষাও দিতে হবে, আমাদের কাউন্সিলে আছে। এবং যদি প্রফেশনাল বডি থাকে সেটারও মেম্বারশিপ নিতে হয়, তাহলেই তুমি এই প্রফেশনের মানে প্রফেশনাল হিসেবে এন্ট্রি করতে পারলে। এবং আদার্স অন্য প্রফেশন যেটা আছে তাদের আদার্স আরো রিকোয়ারমেন্ট থাকতে পারে, এবং সব পেশার জন্য সব যে রিকোয়ারমেন্ট তা না, বাট মেজর এইগুলো থাকে প্রফেশনাল হওয়ার জন্য বা প্রফেশনে। ক্যারেক্টারিস্টিক অফ প্রফেশন, তাহলে প্রফেশনাল কি, আমি এই পয়েন্টটা বলে শেষ করি আজকে, না যে একটু দেরি হয়ে গেছে। ক্যারেক্টারিস্টিক অফ প্রফেশন, তাহলে প্রফেশনের কিছু ক্যারেক্টারিস্টিক থাকতে হবে। তাহলে প্রফেশনাল অটোনমি, তো মেইন একটা হচ্ছে প্রফেশনাল অটোনমি। প্রফেশনাল অটোনমি মিন্স কি? প্রফেশনাল অটোনমি মিন তুমি একজন ফিজিওথেরাপি প্রফেশনাল, তোমার কাছে রোগী আসবে, তুমি ইন্ডিভিজুয়ালি রোগীকে অ্যাসেস করবা, রোগীর অ্যাসেসমেন্ট করার পরে এইমস অফ ট্রিটমেন্ট এবং ট্রিটমেন্ট প্ল্যান তুমি তৈরি করবা। এটা হলো প্রফেশনাল অটোনমি। এই জন্য হচ্ছে আরেকজন যে তোমাকে, আরেকজন বলতে আমি বলছি তোমার পেশার বাইরে আরেকজন একটা লিখে দিবে এবং তুমি তার সেই অনুযায়ী কাজ করবে, তা না, যেটা টেকনোলজিস্টরা করতে পারে। কিন্তু পাওয়ার এন্ড সার্ভিস থাকবে, তো স্কিল বেস এবং থিওরিটিক্যাল বেস নলেজ হবে। কারণ তোমরা সেকেন্ড ইয়ারে প্লেসমেন্ট করো, থার্ড ইয়ারে প্লেসমেন্ট করো, ফোর্থ ইয়ারে প্লেসমেন্ট করো, আবার ইন্টার্নি করো, তাহলে এই স্কিলটাকে ডেভেলপ করার জন্য এত কিছু প্র্যাকটিক্যাল করা হয় বা প্র্যাকটিস করতেছো। আর 4 বছর ধরে পাশাপাশি কি করো, লেখাপড়া করতেছো, থিওরিটিক্যাল নলেজ গেইন করতেছো, এবং সেগুলোর আবার কম্পিটেন্সি পরীক্ষা দিতেছো, যেটা আমি বললাম যে 4টা প্রব দাও, তাই না? তাহলে কি করছে, স্কিল এবং থিওরিটিক্যাল বেস নলেজ ডেভেলপ হচ্ছে। দেন প্রফেশনাল অ্যাসোসিয়েশন, অফকোর্স আমাদের প্রফেশনাল অ্যাসোসিয়েশন আছে। এই অ্যাসোসিয়েশনে তোমরা যখন পাস করবা তখন ফুল মেম্বারশিপ পাবা। এখন যদি মনে করে এখন স্টুডেন্ট মেম্বারশিপ নিতে পারো, বাট ম্যাক্সিমামই ফুল মেম্বারশিপই নেয়, মানে প্রফেশনাল মেম্বারশিপই নেয় পাস করার পরে। তো আমাদের একটা প্রফেশনাল অ্যাসোসিয়েশনও আছে। এক্সটেন্ডেড পিরিয়ড অফ এডুকেশন, এই যে আমরা লেখাপড়া করি 4 বছর বা 5 বছর, যেটাই আমরা বলি না কেন, 4 বছর একাডেমি, 1 বছর ইন্টার্নশিপ, আবার কোথাও কোথাও আছে পুরাটাই ধরা হয়, আবার এই মেডিসিনে যেমন 6 বছর থাকে ইন্টার্নশিপ থাকে। তো এই এক্সটেন্ডেড পিরিয়ড অফ আমরা এডুকেশন আমাদের তাহলে আছে, এটা কাজে আমাদের এটা প্রফেশন। টেস্টিং কম্পিটেন্সি অলরেডি আমি বলে ফেলেছি কি যে তোমরা তোমাদের পরীক্ষা দাও। তারপরে ইনস্টিটিউশনিং, আমরা কি কোথাও
মাঠে ঘাটে লেখাপড়া করি না, আমাদের একটা ইনস্টিটিউট আছে বা কলেজ আছে, অথবা যেটাই বলো ইউনিভার্সিটি লেভেল যে কলেজ আছে। লাইসেন্স প্র্যাকটিশনার, যদিও আমাদের লাইসেন্সটা এখনো মানে চালু হয়নি, বাট আমরা অফকোর্স আমরা লাইসেন্স প্র্যাকটিশনার। হ্যাঁ, ভবিষ্যতে আমাদের অবশ্য পরীক্ষা দিয়ে আমাদের লাইসেন্স প্র্যাকটিশনার হতে হবে। আর ওয়ার্ক অটোনমি আমি এটা বলেই ফেলেছি, আমরা নিজেরা অ্যাসেস করবো, নিজেরাই রুগী দেখবো, আমরা কারো কাছে জবাবদিহি করব না। এই ওয়ার্ক অটোনমি আছে আমাদের। কোড অফ প্রফেশনাল কন্ডাক্ট, কোড অফ কন্ডাক্ট আছে আমাদের। তো সেই জিনিসটা আমি হয়তো বা পরের ক্লাসে বা তোমাদের সাথে আলোচনা করব কোড অফ কন্ডাক্ট গুলো নিয়ে। আর সেফ রেগুলেশন, যাদের হয়তো বা বডি থাকে না অনেক সময়, যেমন ধরো বিএমডিসি, নার্সিং কাউন্সিল বললাম না, ফার্মাসি, আমাদের এখন রিহ্যাব কাউন্সিল আছে, যদিও আমাদের এটা ফাংশনিং হয়নি। তো এরূপ যদি কাউন্সিল না থাকতে, অনেক সময় প্রফেশনালরা তারা সেলফ রেগুলেশন করে। ফর এক্সাম্পল, আমরা যখন ছিলাম তখন আমরা বলতাম কি যে বিপিএ মানে বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন আমাদের মানে রেগুলেটরি বডির কাজ করে, মানে আমরা সেলফ রেগুলেটেড, মানে আমাদের কেমন হবে অ্যাটিটিউড, কেমন হবে, আমাদের কোড অফ কন্ডাক্ট আছে, আমরা সেগুলো মেনে চলি। এটাকে বলা হয় সেলফ রেগুলেশন। পাবলিক সার্ভিস এন্ড অল্টারিজম, মানে অবশ্যই আমরা এটা পাবলিক সার্ভিসকে দিই এবং আমরা এর বিনিময়ে আমরা কি বলে আর্নিং করি, মানে আমাদের একটা অনারিয়ামও আমরা পাই। এবং পাবলিক এইটা সার্ভিসটাই মেন, তাদের বেনিফিটে আসল। তারপরে এক্সক্লুশন এন্ড মনোপলি এন্ড লিগ্যাল রিকগনিশন, অ্যাকচুয়ালি এটা হলো এক্সক্লুশন এবং মনোপলি, মানে এটা ইচ্ছা করলেই যে কেউ সার্ভিস দিতে পারে না, এবং এটা আমাদের লিগ্যাল রিকগনিশন, মানে দ্যাটস মিন আমরা ইউনিভার্সিটি লেভেলে লেখাপড়া করি, আমাদের একটা কাউন্সিল আছে, আমি আবারও বলতেছি যদিও আমাদের এটা ফাংশনিং হয়নি, সেই কাউন্সিলের আমরা লাইসেন্স প্র্যাকটিশনার হব। কন্ট্রোল অ্যান্ড রিমিউনারেশন অ্যান্ড অ্যাডভার্টাইজিং, অবশ্যই আমাদের যে রিমিউনারেশন একটা থাকবে, তবে এটা হচ্ছে যে বাংলাদেশের ক্ষেত্রে রিমিউনারেশন অত কন্ট্রোলিং হয় না। আর সার্ভিসের জন্য তো সবাই অ্যাডভার্টাইজমেন্ট করে, তার মানে তার কাছে যাতে রুগী যায় বা করে, হ্যাঁ, সেই জিনিসগুলো হচ্ছে হাই স্ট্যাটাস এন্ড রিওয়ার্ডস, অবশ্যই আমাদের স্ট্যাটাসটা হাই হবে এবং প্রেস্টিজিয়াস হবে, রিওয়ার্ড হবে। এবং ইন্ডিভিজুয়াল ক্লায়েন্টস, আমরা যে রুগী দেখি ইন্ডিভিজুয়াল রুগী আসবে, তারা পেমেন্ট করবে, আমরা তাদেরকে হ্যাঁ তার জন্য আমাদের একটা জবাবদিহি থাকবে এবং ইন্ডিভিজুয়ালি আমরা তাদেরকে কোঅপারেট করব রাদার দ্যান অ্যাকাউন্টস হু আর এমপ্লয়িজ অফ অর্গানাইজেশন। ঠিক আছে, যে আমরা যে এমপ্লয়ির মানে মানে এমপ্লয়ির কাছে আমাদের অ্যাজ এ প্রফেশনাল হিসাবে রুগীর মানে আমার মানে রুগীর যে অ্যাকাউন্টেবিলিটি, রুগীর যে দায়িত্ব, সেটা আমার সবচাইতে বেশি। যদি ধরো আমি চাকরি না করি, আমি একটা অর্গানাইজেশনে চাকরি করি দেখে আমি হয়তো অর্গানাইজেশনের কাছে অ্যাকাউন্টেবল, বাট আমি যদি একটা চেম্বার দিই, তাহলে কি আমি এই অর্গানাইজেশনের কাছে অ্যাকাউন্টেবল না? তাহলে আমি তখন কি আমার রুগীর কাছে অ্যাকাউন্টেবল, কিন্তু রুগীর কাছে আমি জবাবদিহি করতে হবে যে রুগীর ভালো মন্দ, হ্যাঁ, তার কি হচ্ছে সেই জিনিসটা। এই জন্য হচ্ছে বলা হচ্ছে যে অর্গানাইজেশন রাদার দ্যান, হ্যাঁ। মিডিল ক্লাস অকুপেশন, এগুলো আমাদের জন্য দরকার নাই। মেল ডমিনেটেড, অবশ্যই আমাদের দেশে আমরা বলি কি যে মেল ডমিনেটেড হবে, বাট মেল ডমিনেটেড ছিল এক সময়, এখন ফিমেল ডমিনেটেড হয়ে যাচ্ছে এবং বাইরের দেশগুলোতে ফিমেল ডমিনেটেড বেশি। এখন মেয়েরা বেশি চান্স পাচ্ছে আমাদের এই পেশায়, তারা পরীক্ষা দেয়, দেখে মেয়েরা পরীক্ষায় ভালো করে, আর ছেলেরা তো ভালো করে না, দেখা মেয়েরা বেশি চান্স পায়। হয়তো বা একটা এটার কারণ আছে, কারণ ছেলেরা বেশি অ্যাম্বাসিয়াস হয়, মনে করে আমি অমুক হবো, এই হবো সেই হবো, লেখাপড়া কিছু করে না, আর হচ্ছে যে খালি মানে অ্যাম্বাসিয়াস, তারা খুব মানে আশা করে আমি অমুক হবো। আর মেয়েরা খুব হচ্ছে যে লক্ষ্মী, বুঝতে পারছো না, তারা খুব লেখাপড়া করে, বাসায় বসে থাকে, এরা এত ঘোরাঘুরি করে না, কিছু করে না, সুন্দর লেখাপড়া করে এবং ভালো কাজ করে এবং ভালোভাবে চান্স পায় সব জায়গায়। রিচুয়াল, হ্যাঁ, মানে এগুলো আসলে অ্যাকচুয়ালি আমাদের জন্য না, মানে এটা হ্যাঁ এগুলো আছে রিচুয়ালে, যে হ্যাঁ চার্জ কোর্ট প্রসিডিউর আর অবভিয়াসলি রিয়েলিস্টিক, মানে কোনো কিছু হলে তো সেই ক্ষেত্রে হবেই। যদি তুমি কোনো অপরাধ করে ফেলো, আমি কোনো অপরাধ করে ফেলি, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই একটা কোর্ট প্রসিডিউরে যেতে হয়। আমাদের প্রশাসনের হ্যাঁ লিগ্যাল অথরিটি আছে, তো এখনো হয় না। আর ইনএক্সেসিবল বডি অফ নলেজ, এটা যে কেউ ইচ্ছা করলেই যে লেখাপড়া করবে তা না, তার একটা রিকোয়ারমেন্ট থাকে। হ্যাঁ, তা ক্যারেক্টারিস্টিক কন্টিনিউ অনেক আছে, আবার কি বলে ডিটারমিনেন্সি নলেজ এবং মোবিলিটি, মানে এই নলেজটা হলো
কি বলবো, নলেজটা আছে যে তুমি যে অর্জন করছো বা আমি যে অর্জন করছি, এটা এক অপরের কাছ থেকে অর্জন করছি এবং এটার কিছু রুলস রেগুলেশন আছে, এটা একটা। আর একটা হলো মোবিলিটি অফ নলেজ। এই নলেজটা হচ্ছে ট্রান্সফারেবল। তুমি হয়তো নলেজটা গেইন করলো এবং আরেকজনকে তুমি এটা মানে ট্রান্সফার করতে পারো, তাকে শিখাইতে পারো, তাকে জানাইতে পারো। এবং এই নলেজটা মানে তুমি যেটা লেখাপড়া করছো এটাই যে শেষ তা না, এটার জন্য আরো লেখাপড়া করতে হয়। ডে টু ডে এটা চেঞ্জ হয়, এই জন্য আমাদের রিসার্চ দেখতে হয়, আর্টিকেল পড়তে হয়, নতুন কি হচ্ছে নতুন ট্রিটমেন্টের কি পরিবর্তন আসছে কিনা, এই জন্য এটাকে মোবিলিটিও বলে। তো আজকে আমার মনে হয় কি যে এই পর্যন্ত রাখি, তারপরে আবার হ্যাঁ কয়েকটা স্লাইড আছে, তখন ওইটা আলোচনা করবে এই প্রফেশনালিজম নিয়ে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আজকের মতো আমি এটা শেষ হলে তারপরে তোমাদেরকে আমি হ্যান্ড আউটটা দিব। হ্যাঁ তো ঠিক আছে, তাহলে তোমরা ভালো থাকো, আবার নেক্সটে দেখা হবে, তারপরে ক্লাস হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম স্যার।